আজকে শুরু করি, তাই না? গত ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? গত ক্লাসে কিন্তু আমরা আমাদের কুমিল্লার চ্যাপ্টারে শুরু করেছিলাম। সেটা হলো আমাদের শ্বসন যে চ্যাপ্টার রয়েছে সেটা নিয়ে আমরা শুরু করেছি। আজকে কিন্তু আমরা শ্বসনের আমরা গত ক্লাসে যেগুলো জেনেছি সেগুলো নিয়ে একটু শুধু আমরা আলোচনা করি। গত ক্লাসে জেনেছি কি সবুজ উদ্ভিদের শ্বসন কি তোমাকে বলতে পারবে? সাবা বলতে পারবে উদ্ভিদের শ্বসন অঙ্গটা আসলে কোনটাকে বলছি আমরা? সবাই শুনতে পাচ্ছো? সবাই শুনতে পাচ্ছো? ম্যাম আপনার কথার সাউন্ড অনেক কম আসছে। তাই এখন? ইয়েস ম্যাম। ঠিক আছে, আচ্ছা এখন বলো তো উদ্ভিদের শ্বসন অঙ্গটা আসলে কোনটাকে বলছি আমরা? উদ্ভিদের শ্বসন অঙ্গ কোনটা? আচ্ছা বাবলি বলতে পারবে? উদ্ভিদের শ্বসন অঙ্গ গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে উদ্ভিদের পত্ররন্ধ্র আর ট্রাকিয়া, যেটা কাণ্ডের রন্ধ্র সেটাকে আমরা বলছি ট্রাকিয়া। এটা দ্বারাই উদ্ভিদ তার গ্যাসীয় আদান প্রদান সম্পূর্ণ করে থাকে। আজকে আমরা আরো সুন্দর কতগুলো জিনিস জানবো যেটা আমরা নিজেরাই আজকে বলতে পারি যে আমরা নিজেরাই কিন্তু আজকে আমাদের উপকরণ। ঠিক আছে, আমরা নিজেরাই হলাম আজকে আমাদের নিজেদের উপকরণ। কিভাবে বলছি দেখো, আমাদের শ্বসন তন্ত্র কাকে বলে সেটা প্রথমে আমরা জানবো। যে যে সকল অঙ্গ শ্বসন কাজে অংশগ্রহণ করে তাদেরকে একত্রে আমরা কি বলছি? শ্বসন তন্ত্র। যে সকল অঙ্গ শ্বসন কাজে অংশ নেয় তাদেরকে আমরা একত্রে বলছি কি? শ্বসন তন্ত্র। তো ঠিক আছে, তো আমরা যারা উচ্চতর জীবকুল তাদের ক্ষেত্রে এই শ্বসন তন্ত্রটা আসলে কোন কোন অঙ্গ নিয়ে গঠিত সেটা তো আমাদের জানা দরকার, তাই না? যে আমাদের এই শ্বসন তন্ত্রটা আসলে কোন কোন অঙ্গ নিয়ে গঠিত তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা আমি ছবিটা পরিপূর্ণভাবে আনার জন্য আমি একটু করে দিলাম। এখন দেখো এখানে রয়েছে কি, আমি প্রথম থেকে বলছি। আসলে প্রথমে রয়েছে কি? নাসা রন্ধ্র, তারপর রয়েছে নাসা গলবিল, স্বরযন্ত্র, শ্বাসনালী, ক্লোমশাখা, ফুসফুস, মধ্যচ্ছেদা। এই 7টি অংশ নিয়ে আমাদের কি? আমাদের শ্বসন তন্ত্র গঠিত। এখন আমরা এই প্রত্যেকটা অংশ সম্পর্কে সুন্দর করে আমরা একটু জানবো আজকে। প্রথমে দেখো নাসা রন্ধ্রটা আসলে কি। আমাদের মুখে আমরা খাদ্য গ্রহণ করি যে অংশ দ্বারা তার ঠিক উপরে ত্রিকোণাকার যে অংশটা রয়েছে সেটাকে আমরা কি বলছি? নাসা রন্ধ্র। এটার সামনে প্রান্তের কি বা সামনের অংশে কি রয়েছে? লোম থাকে, আর পেছনের দিকে একটি ঝিল্লি বা পর্দা দ্বারা কি থাকে? এটা দুটি ভাগে বিভক্ত থাকে গহ্বরটা। তারপর কি রয়েছে? নাসা গলবিল। এই নাসা রন্ধ্রটা গলবিল পর্যন্ত বিস্তৃত হয়েছে যেখানে, সেটা আমরা কি বলছি? সেটাকে নাসা গলবিল বলছি। আচ্ছা তারপরে যেটা রয়েছে সেটা কি? স্বরযন্ত্র। এটা কিন্তু একটু সুন্দর করে লিখতে হবে। স্বরযন্ত্রটা বলতে আসলে কি বোঝাচ্ছে এটা কিন্তু আমাদের এটার একটা 3 নাম্বার অংশ যেটা আমরা বলছি সেটা হলো আমাদের কোথায় অবস্থিত? গলবিল। আমাদের গলবিল অংশ রয়েছে, এই গলবিল। আর কোথায় রয়েছে এটা? শ্বাসনালী। গলবিল আর শ্বাসনালীর সম্মুখভাবে এটা অবস্থান করছে। আমাদের গলবিল আর শ্বাসনালীর সম্মুখভাগে এটা অবস্থান করছে এবং এটা এখানে স্বররজ্জু থাকে যেটাকে আমরা কি বলছি? ভোকাল কর্ড। ভোকাল কর্ডটা কিন্তু এখানে অবস্থান করে। আর এই আমরা স্বর ছিদ্রের উপরে এই যে স্বরযন্ত্র বলছি, এটা ছিদ্রটার উপরে একটা ঢাকনা থাকে এরকম করা, ছিদ্র সে এরকম ঢাকনা থাকে। যখন আমরা কি করি? খাবারটা গ্রহণ করি তখন কি হয়? ঢাকনাটা এরকম ভাবে বন্ধ হয়ে যায়, যার কারণে বলা হয় যে
খাবার গ্রহণের সময় কেউ কথা বলবে না। কথা বললে কি হবে? কথা বললে ঢাকনাটাকে অবশ্যই ওপেন করতে হবে। তখন কি হবে? তুমি খাচ্ছ, খাবারটা তখন এখানে ঢুকে যাবে। যার কারণে তাহলে আমরা যে জানলাম ষড়যন্ত্রটা আসলে কি, বলবীর আর শ্বাসনালীর সম্মুখভাগে এটা অবস্থিত, আর এখানে ভোকাল কর্ড অবস্থান করছে। আচ্ছা, তারপর রয়েছে কি দেখো, তারপর রয়েছে শ্বাসনালী বা ট্রাকিয়া। এখানে ছবিটার দিকে তাকাও, এই যে আমি এখানে দাগ দিয়েছি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো। এখান থেকে ট্রাকিয়া লিখেছি না, আসলে এখান থেকে এগুলো সবই কি সরল যন্ত্রের পরবর্তী থেকে এই যে লম্বা অংশটা সেটাই রয়েছে কি শ্বাসনালী বা ট্রাকিয়া। সবাই কি শুনতে পাচ্ছ, বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? ইয়েস ম্যাম। Yes, ma'am. জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে শ্বাসনালী কোনটা বললাম? ট্রাকিয়াটাই কিন্তু শ্বাসনালী। এই ষড়যন্ত্রের পর থেকে একদম ফুসফুসের কাছে এই পর্যন্ত পুরোটাই হচ্ছে শ্বাসনালী বা ব্রঙ্কাস বলছি আমরা। এই শ্বাসনালীটার যেই রকম গঠন আর এইটা যখন আরেকটু সরু হয়ে ঠিক ভিতরে ফুসফুসের মধ্যে অবস্থান করছে, এগুলোর গঠন প্রায় একই রকম। মানে এগুলোকে হচ্ছে কি বলছে ব্রঙ্কাস, আর এই যে শ্বাসনালী দুই ভাগে ভাগ হয়েছে ব্রঙ্কাস। ব্রঙ্কাস গুলো যখন আরো শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে, সরু হয়েছে, তখন আমরা এটাকে কি বলছি? ব্রঙ্কিউল বলছি। তাহলে ব্রঙ্কাসটা কিন্তু আসলে কি এক বচন, তাই না? আচ্ছা, ব্রঙ্কিউল। আচ্ছা, তারপরে আমরা শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে কি ব্রঙ্কিউল। আচ্ছা, তাহলে দেখো এই যে আমরা শ্বাসনালী করলাম ক্রম শাখা বা ব্রঙ্কাস করলাম, এটা শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে ব্রঙ্কাস, ব্রঙ্কিউল করলাম। এখন আমরা তার পরবর্তী যে অংশটা সেখানে চলে যাই, কি সেটা? সেটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ আমাদের শ্বসন অঙ্গের অংশগুলোর মধ্যে, কি সেটা? ফুসফুস। ফুসফুস কিন্তু ডান দিকেরটা বাম দিকের তুলনায় সামান্য কিন্তু বড় থাকে। ফুসফুসের এটা বৈশিষ্ট্য, দুটো কিন্তু সমান থাকে না। এটা কিন্তু সামান্য হলেও কিন্তু বাম দিকের তুলনায় বড় থাকে। আবার ফুসফুসের আমরা যে পর্দা দ্বারা আবৃত থাকি সেটাকে আমরা কি বলি? দ্বিস্তর বিশিষ্ট যে পর্দাটা, সেটার নাম হলো প্লুরা পর্দা। প্লুরা পর্দার এই দুই ভাঁজের মাঝখানে কতগুলো কি থাকে? পিচ্ছিল পদার্থ থাকে, যেগুলো কি করে এই আমরা যখন এই যে প্রশ্বাস আর নিঃশ্বাস বা আমরা বলছি শ্বসন কার্য চালানো হচ্ছে, তখন ফুসফুসটা কি হচ্ছে? গহ্বরের সঙ্গে যেন ঘষা না লাগে, এই জন্য ফুসফুসটার এই পর্দা পুরো পর্দাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এই পুরো পর্দার ভিতরে যে পিচ্ছিল পদার্থ থাকে সেগুলো এই ঘর্ষণের কাছ থেকে ফুসফুসটাকে সুন্দর করে রক্ষা করে। তাহলে আমরা এই ফুসফুসের বিভিন্ন ফুসফুসের কোষগুলোকে আমরা কি বলছি? অ্যালভিওলি। ফুসফুসের কোষগুলো কিন্তু আমাদের শরীরের অন্যান্য কোষের তুলনায় একটু আলাদা, একটু কি হয়? একটু বায়ু ধরে রাখার মতো ক্ষমতা সে রাখে, আর সংকোচন প্রসারণ খুব বেশি পরিমাণে হবে এরকম একটা ক্ষমতা তার রয়েছে। তাহলে আমরা ফুসফুস সম্পর্কে জানলাম, ফুসফুসের পর্দা সম্পর্কে জানলাম, ফুসফুসের আকার সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো আরেকটা গুরুত্বপূর্ণ অংশ, যেটার সঙ্গে ফুসফুসের খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক রয়েছে। সেটা কি? দেখো, সেটা হচ্ছে এই যে মধ্যচ্ছেদা। এই যে মধ্যচ্ছেদা দেখতে পাচ্ছ, মধ্যচ্ছেদাটা হচ্ছে কি ছাতার মতো প্রসারিত একটা অংশ, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ? দেখো সবাই একটু দেখতে পাচ্ছ মধ্যচ্ছেদা মাঝখানে? ইয়েস ম্যাম। মধ্যচ্ছেদাটা ছাতার মতো। এটা মনে রাখবে তোমরা সবাই যে ফুসফুস আর মধ্যচ্ছেদা দুটো হচ্ছে দুইজনের বিপরীত কাজ করে। মানে যখন বাতাস গ্রহণ করে, আমরা যখন অক্সিজেনটা এরকম ভাবে অক্সিজেন নিলাম, তখন কি হলো? আমাদের ফুসফুসের ভিতরের যে কোষগুলো সেগুলো একদম ফুলে কি হলো? একদম প্রসারিত হয়ে গেল, তাই না? তখন কিন্তু মধ্যচ্ছেদা কি হবে? মধ্যচ্ছেদা তখন সংকুচিত হবে এবং নিচের দিকে নেমে যাবে। ফুসফুসের প্রসারণ,
মধ্যচ্ছেদার সংকোচন। আবার যখনই কি হবে, আবার যখনই ফুসফুসটা কি হবে, সংকুচিত হবে, অক্সিজেনটা সে কি করবে, রক্তের মাধ্যমে সে কৌশিক জালিকা হয়ে প্রত্যেকটা কোষে আমাদের চলে যাবে, তখন ফুসফুসটা কি হবে, আবার সংকুচিত হয়ে আসবে না, তখন কিন্তু মধ্যচ্ছেদা প্রসারিত হয়ে উপরের দিকে উঠে যাবে। তাহলে মনে রাখতে হবে এখানে যে ফুসফুস যখন সংকুচিত হয়, মধ্যচ্ছেদা তখন প্রসারিত হয়। আর মধ্যচ্ছেদা প্রসারিত হলে মধ্যচ্ছেদাটা উপরের দিকে উঠে যায়। আর ফুসফুস যখন কি হয়, কি হয়, সংকুচিত প্রসারিত হবে, তখন কি হবে, মধ্যচ্ছেদাটা সংকোচন প্রসারণ বিপরীত বলেছি, কিন্তু ফুসফুস প্রসারিত হলে মধ্যচ্ছেদার সংকোচন, আর ফুসফুসের সংকোচন হলে মধ্যচ্ছেদার প্রসারণ। এটা একটু মাথায় ভালোভাবে রাখবে। আরেকটা বলেছি কি, মধ্যচ্ছেদা সংকোচিত হলে নিচের দিকে নেমে যাবে, আর মধ্যচ্ছেদা প্রসারিত হলে উপরের দিকে উঠে যাবে। তাহলে আমরা কিন্তু মোটামুটি জানলাম। তাহলে এবার আমাকে একটু অ্যান্সার করবে, আমাকে অ্যান্সার করবে কে, আমি একটু দেখে নেই সবাইকে। আমাকে এবার সাদিয়া আমাকে 34 আমাকে অ্যান্সার করবে, আমাদের শ্বসনতন্ত্রের কয়টি অংশ নিয়ে গঠিত বলো তো সাদিয়া। আমাদের আমাদের শ্বসনতন্ত্র কয়টি অংশ নিয়ে গঠিত? ইয়েস ম্যাম, আমি শুনতে পাইনি তো, তাই ম্যাম প্রশ্নটা একবার বলবেন। শ্বসনতন্ত্র কয়টি অংশ নিয়ে গঠিত? ম্যাম 7টি। আচ্ছা, এবার বলো তো, আমাকে এবার অ্যান্সার দিতে লুবা। লুবা বলো তো, আমাদের ভোকাল কর্ডটা কোন অংশে অবস্থান করছে? সবাই তো দেখতে পাচ্ছ তাই না? ভোকাল কর্ডটা কোন অংশে অবস্থান করে? ভোকাল কর্ডটা কোন অংশে অবস্থান করে 7টা অংশের ভিতরে? ম্যাম আমি কেবলই জয়েন করলাম, তো আমি দেখিনি আগে একটু। বাবলি, বাবলি 82। ইয়েস ম্যাম। বলো কোন অংশে অবস্থান করে ভোকাল কর্ডটা? ষড়যন্ত্র। আচ্ছা, এবার আমাকে রোল 166 আমাকে বলবে ফুসফুস যে পর্দা দ্বারা আবৃত থাকে সে পর্দাটার নাম কি? ফুসফুস যে পর্দা দ্বারা আবৃত থাকে সে পর্দাটার নাম কি? ম্যাম পোলার পর্দা। কি নাম? পোলার পর্দা। প্লুরা পর্দা। এবার আমাকে বলবে সাবা, বলবে পারবে এখন সাবা না মিহি? বলো মিহি, আমাকে বলো তো প্লুরা পর্দা কয় স্তর বিশিষ্ট? প্লুরা পর্দা কয় স্তর বিশিষ্ট মিহি? ইয়েস ম্যাম। প্লুরা পর্দাটা কয় স্তর বিশিষ্ট? ম্যাম 2 স্তর। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের যেটুকু পড়লাম সেটুকু আমাদের মোটামুটি কিন্তু হয়ে গেছে। এখন আমরা আরেকটু সামনের দিকে অ্যাডভান্স হব। সেটা কি, এই যে আমরা প্রশ্বাস অক্সিজেন গ্রহণ করছি, এটাকে আমরা কি বলবো? প্রশ্বাস, তাই না? আচ্ছা, প্রশ্বাস গ্রহণ। আর আমরা যখন কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দিচ্ছি, আবার একই পথে আমাদের কার্বন ডাইঅক্সাইড চলে আসছে, বাইরের পরিবেশে ছেড়ে দিচ্ছি, সেটা কি নিঃশ্বাস, তাই না? এখন কথা হলো কিরকম ভাবে আমাদের এই প্রশ্বাস গ্রহণ আর নিঃশ্বাস ত্যাগ এটা চলতে থাকে। এখন আমরা একটু জানবো, একটু সবাই মনোযোগ দাও। শ্বসন কার্য কিরকম ভাবে সম্পূর্ণ হয়, প্রশ্নটা যদি আসে তখন কিন্তু আমরা প্রথমে যেটা লিখবো, শ্বসন কার্য পরিচালনার জন্য আমাদের কি হয়, একটা অন্তঃশ্বসন আর একটা রয়েছে কি বহিঃশ্বসন, তাই না? আমাদের প্রথমেই জানবো কি বহিঃশ্বসনটা কি। তার আগে আমি কতগুলি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। অন্ত কথাটার মানেই হচ্ছে কি কোষের ভিতরে, এটা মনে রাখবে। অন্ত কথাটার মানে কি কোষের ভিতরে।
আর বহিঃ কথাটার মানে কি, যে কাজটা কোষের বাহিরে হয়। ঠিক এরকম একটা ব্যাপার, তোমার বাসায় তুমি কোনো গেস্টকে দাওয়াত করলে, দাওয়াত করার পরে তোমাদের কিন্তু কাজ কিন্তু দুটো পর্যায়ে ভাগ করা থাকে, তাই না? বাহির থেকে বাজার করে বাড়ির ভিতরে আনবে, আর বাড়ির ভিতরের কতগুলো কাজ থাকে যেগুলো তোমার আম্মা সহ তুমি করবে। তাহলে এই যে ম্যাম আপনার কথা কিছুই শোনা যাচ্ছে না। কেন শোনা যাচ্ছে না রে? আমাদের নেটওয়ার্কের মনে হয় একটু সমস্যা। এখন শুনতে পাচ্ছো? ক্লিয়ার শুনতে পাচ্ছো? ম্যাম ক্লিয়ার আসছে কিন্তু সাউন্ড কম। তাই? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। আসলে নেটওয়ার্কে খুব প্রবলেম, তো এজন্য এরকম হচ্ছে। শোনো, বলছি আমি যে আমাদের শ্বসন কার্যটা দুটো ভাগে বিভক্ত। শ্বসন কার্যটা প্রথমটা হচ্ছে বহিঃশ্বসন, আরেকটা হচ্ছে অন্তঃশ্বসন। বহিঃশ্বসন কি? অক্সিজেন গ্রহণ করলে তুমি, এটি হচ্ছে বহিঃশ্বসন পর্যায়ে পড়বে। আবার কার্বন ডাই অক্সাইড ত্যাগ, গ্রহণ আর কি, এটা হলো ত্যাগ। এই দুটো মিলে কিন্তু কি সম্পূর্ণ হয়? বহিঃশ্বসন। তাহলে দেখো, একটা কথা আমি তোমাদেরকে বলি, এই যে অক্সিজেন গ্রহণ, কার্বন ডাই অক্সাইড ত্যাগ, মানে ফুসফুস পর্যন্ত অক্সিজেনটা আমরা পেলাম, এটা হচ্ছে বহিঃশ্বসনের প্রথম ধাপ। তারপর এই অক্সিজেনটা কি হলো? ফুসফুসের মাধ্যমে এটা কৌশিক জালিকা হয়ে আমাদের শিরা উপশিরা রক্তের মাধ্যমে চলে গেল প্রত্যেকটা কোষে। সেটা কিন্তু কি হচ্ছে? এটা আমাদের অন্তঃশ্বসন, যে কোষের মধ্যে ঢুকলো, অন্তঃশ্বসন শুরু হয়ে গেল। আবার অন্তঃশ্বসনের ফলে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডটা আবার কি হলো? একই পথে ফুসফুসে চলে আসলো। এটা তাহলে কি? এটা হলো বহিঃশ্বসনের দ্বিতীয় ধাপ, কার্বন ডাই অক্সাইড ত্যাগ। তাহলে প্রথমে আমাদের কি হয়? প্রথমে হয় অক্সিজেন গ্রহণ, তারপরে হয় কি আমাদের অন্তঃশ্বসন, তারপরে আবার হয় কার্বন ডাই অক্সাইড ত্যাগ। তাহলে আমরা প্রথমেই লিখবো কি? বহিঃশ্বসনের ক্ষেত্রে এই দুটো, আর অন্তঃশ্বসনের ক্ষেত্রে কি, যেটা কোষের ভিতর সম্পূর্ণ হচ্ছে। অক্সিজেন প্লাস খাদ্য, স্থূল রাসায়নিক শক্তি, তারপর সেটা কি হচ্ছে? এটিপি উৎপন্ন হচ্ছে, তার সঙ্গে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, চলে আসলো আবার কার্বন ডাই অক্সাইড। তোমরা কি সবাই বুঝতে পারছো? লুবা, বুঝতে পারছো? ইয়েস ম্যাম। তাহলে আমরা কি পুরোপুরি বুঝতে পারলাম? আরেকটা কথা বলি, শ্বাস প্রশ্বাস এবং শ্বাস গ্রহণ কিরকম ভাবে চলে, কখন সংকোচন হয়। এক কথায় বলতে হবে, আমাদের ফুসফুস এবং মধ্যচ্ছেদার সংকোচন প্রসারণের মাধ্যমে আমাদের কি হয়? আমাদের শ্বসন ক্রিয়া সম্পূর্ণ হয়। তারপর বলতে হবে ফুসফুস কখন সংকুচিত হচ্ছে, কখন ফুসফুস প্রসারিত হচ্ছে। যখন আমরা অক্সিজেন গ্রহণ করছি, ফুসফুসটা প্রসারিত হচ্ছে, ফুসফুসকে অতিরিক্ত জায়গা করে দেওয়ার জন্য কি হচ্ছে? কখন? ঠিক এটা কি হচ্ছে? মধ্যচ্ছেদা কি হচ্ছে? চলে গেল নিচের দিকে, সংকুচিত অবস্থা। ঠিক এটা আমাদের মতোই কিন্তু অবস্থা। একটু চিন্তা করে দেখো তো, বাসায় তোমাদের 3টা রুম, কি হলো? তোমার মা একটাতে থাকে, তোমার মা বাবা একটাতে থাকে, তোমার ভাই একটাতে থাকে, আর তুমি থাকো একটাতে। তখন তুমি কি করলে? বাসায় গেস্ট আসলো, মানে ভিতরে অক্সিজেন প্রবেশ করলো। ভিতরে অক্সিজেন যখন প্রবেশ করলো, তখন তুমি কি করলে? তুমি তোমার বাবা মার ঘরে গিয়ে অবস্থান করলে। তার মানে তোমাদের তখন দুটো ঘরেই হয়ে গেল, মানে তোমার তখন কি হলে? সংকুচিত হলো। তোমার বাবা মার সঙ্গে তুমি এক ঘরে, তোমার ভাই এক ঘরে, তোমাদের পরিবারটা তাহলে কি হলো? সংকুচিত হয়ে গেল না? বাসায় একজন গেস্ট আসলো, সে তোমার ঘরটা নিয়ে নিল, কি হলো? তুমি তাকে এক্সট্রা জায়গা করে দিলে। ঠিক মধ্যচ্ছেদার অবস্থা আর তোমার অবস্থা ঠিক এক। মধ্যচ্ছেদা কি করলো? সংকুচিত হয়ে সে নিচে চলে গেল, বাস নিচে চলে গেল, সে ফুসফুসকে জায়গা করে দিল অতিরিক্ত অক্সিজেন রাখার জন্য। তারপর আবার কখন? যখন অক্সিজেনটা সে রক্তে চলে গেল, ফুসফুসটা পূর্বের অবস্থায় ফিরে গেল, সে আবার প্রসারিত অবস্থায় চলে আসলো। এগুলো মাথার মধ্যে রাখবে, ঠিক আমাদের জীবনের মতোই অবস্থা, তাই না? তাহলে তোমাদের এই পর্যন্ত আমি পড়ালাম, এই পর্যন্ত কোনো প্রবলেম আছে কি? তোমরা নো ম্যাম। কোনো টেনশন করবা না, সমস্যা নো ম্যাম। ম্যাম হাফসা কি নানির বাড়ি থেকে যোগদান করছে নাকি রে?
হ্যাঁ হাফসা। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তো মনে বোঝা যাচ্ছে হাফসা খুব সিরিয়াস। আচ্ছা তাহলে হাফসা একটা অ্যান্সার করো তো দেখি, আমাকে বলো তাহলে আমাদের শ্বাস প্রশ্বাস কিরকম ভাবে সম্পূর্ণ হয়, বলো হাফসা বলো তো আমাদের। ম্যাম আমি একটু পরে এসেছি তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি পড়ার। ম্যাম আমি একটু পরে এসেছি। আচ্ছা তাহলে আমি বলি তোমাদের, তাহলে এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে আমাকে কোশ্চেন করতে পারো। আচ্ছা তার মানে তোমাদের কোনো প্রবলেম নেই, তারপরেও ভিডিও ক্লাস তোমরা দেখে নিবে, যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই সেটা আমাকে বলবে, আমি আবার তোমাদেরকে সলভ দিব। আচ্ছা এখন তোমাদের বাড়ির যে কাজটা থাকবে সেটা হলো আমাদের শ্বসন তন্ত্রের কয়টি অংশ এবং কি কি। 2 নম্বর প্রশ্ন থাকবে ফুসফুস কি, পরীক্ষাতে তোমাদের কিরকম ভাবে প্রশ্ন থাকবে সেটাও আমি বলে দিই। পরীক্ষায় ঠিক এরকম ভাবে একটা ছবি দেওয়া থাকবে, ঠিক আছে, ছবি দেওয়া থাকলো, আমি যে সাইডে নামগুলো লিখেছি এই নামগুলো তখন লেখা থাকবে না, এখানে এ বি সি করে দেওয়া থাকবে। তোমাদেরকে আমরা যে কোনো দুটো বা তিনটা দিয়ে দিলাম, যে ফুসফুসের ওখানে এ লিখে দিলাম, প্লুরাল ওখানে লিখে দিলাম বি, আর এখানে অ্যালভেলি রেখে সি লিখে দিলাম, তারপর বললাম এই উদ্দীপকে উল্লেখিত এ বি সি অংশ সম্পর্ক চিহ্নিত করো এবং এদের কাজ উল্লেখ করো। তখন তোমাদেরকে লিখতে হবে এটা সম্পর্কে, যে এটা কি করে, কিরকম ভাবে কাজ করে, এটার কাজটা কি, এগুলো অ্যান্সার করতে হবে। তাহলে আমার মনে হয় আমাদের যেটা প্রথম কাজ হবে, ছবিটা বিভিন্ন অংশ ভালো করে আমাদের চিনতে হবে আগে, যে কোনটাকে আমরা কোন অংশ বলছি, কোনটা ট্রাকিয়া, কোনটা ব্রঙ্কাস, কোনটা ব্রঙ্কিউল, কোনটা অ্যালভিওলি, কোনটা ফুসফুস, তারপর মধ্যচ্ছেদা কোনটা, অংশগুলো ভালোভাবে আমাদের জানতে হবে, যাতে এরকম ভাবে উদ্দীপক থাকলে আমরা কি করতে পারি, সঠিকভাবে অ্যান্সার করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে তোমরা অংশগুলো চিহ্নিত করতেই ভুল করো, চিহ্নিত করতে ভুল হলে কি হবে, আমরা মার্ক কিন্তু আমরা ঠিক মতো পাবো না, কারণ ওখানে দেওয়া থাকবে একটা, তুমি লিখেছো একটা, তাহলে কি তুমি মার্ক পাবে, পাবে না। তো এই অংশগুলো তোমাদেরকে কারেক্ট ভাবে চিনতে হবে, যাতে তোমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারো। তাহলে বাসার কাজ আমি দিলাম একটা, আরেকটা থাকবে, ম্যাম বলো। ম্যাম এটা কেন শিখতে হবে? দাগানো, দাগানো শিখলে ভালো, কারণ এটা কিন্তু বড় ক্লাসে গিয়ে তোমাদের লাগবেই। দাগানো শিখতে পারলে তো খুবই ভালো, কারণ এটা তোমাদের বড় ক্লাসে লাগবে, এখন থেকে যদি একটু দাগাও তোমাদের জন্য পরবর্তীতে এটা আরো সহজ হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা জানতে পারলাম যে আমাদের বিভিন্ন অংশ সম্পর্কে জানলাম, কাজ জানলাম, এগুলো আমরা পরবর্তীতে যেটা আমরা আরো জানবো সেটা হচ্ছে শ্বসনতন্ত্রের বিভিন্ন রোগ সম্পর্কেও আমরা পড়বো, আমরা আরো ডিটেলস তখন জানতে পারবো। রিভিশন ক্লাস এটা নিয়ে আরো আলোচনা হবে। তো ঠিক আছে, বাড়ির কাজ থাকলো শ্বসনতন্ত্রের কয়টি অংশ কি কি, আর ফুসফুসের কাজ উল্লেখ করো, এই দুটো কোশ্চেন থাকলো। ফুসফুসের কাজটা উল্লেখ করো বা ফুসফুস সম্পর্কে তোমাদের লিখতে হবে। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।